বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার থেকে বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ। গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, এবার সরিয়ে দেওয়া হচ্ছে পরিচালককেও। করোনার নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রীর। দেশে একদিনে আরও ৪২ জনের মৃত্যু। সুনামগঞ্জে তৃতীয় দফা বন্যায় ডুবে গেছে নিম্নাঞ্চল। দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতির আরও অবনতি। পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত। জলবায়ু উদ্বাস্তু পরিবারের জন্য কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন কাল। ১,০০১ টাকা নামমাত্র মূল্যে ৬০০ পরিবারকে দেয়া হবে ফ্ল্যাট। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনা থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার, সেই স্যানিটাইজারই কাল হলো চিকিৎসক দম্পতি ডাক্তার রাজীব ও অনুসুয়া ভট্টাচার্যের। স্বজনরা জানান, কয়েল বা সিগারেটের আগুনে দাহ্য পদার্থের সংস্পর্শে আসায় বিস্ফোরণে পুড়ে গেছে রাজীবের শরীরের প্রায় ৯০ ভাগ। তাদের দুজনকেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত রাত ১টার দিকে রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় এই দুর্ঘটনা হয়। ৫ বছরের একমাত্র কন্যা সন্তান রাজশ্রী ভট্টাচার্যকে নিয়ে রাজধানীর হাতিরপুলের একটি ভবনে ভাড়া থাকতেন চিকিৎসক দম্পতি ডাক্তার রাজীব ভট্টাচার্য এবং তার স্ত্রী ডাক্তার অনুসুয়া ভট্টাচার্য। স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ডাক্তার রাজীব একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। এ সময় বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে সিগারেট বা মশার কয়েলের আগুনের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হয়। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্দা হাসপাতালে নিয়ে যান। স্যানিটাইজারের বড় বোতল থেকে যখন ছোট বোতলে ঢালছিল, তখন আশেপাশের হয়তো কয়েল বা অন্য কোনো থেকে সেটাতে আগুন ধরে যায়, প্লাস হচ্ছে রাজীবের গায়ে ধরে যায়। পরে ওর ওয়াইফ যখন বাঁচায় আর কি ওই আগুন নিভাইতে যায়, তখন ওয়াইফের গায়ে আর কি জ্বলছে। জানলা দিয়ে যখন ধোঁয়া বেরোচ্ছিল, তখন কনস্ট্রাকশনে কাজ চলছিল আর কি বিল্ডিংয়ে। তো ওরা চিৎকার করাতে উপরের তলার ছেলেরা এসে ওনাদেরকে হসপিটালে পৌঁছায় আর কি। ডাক্তার বলছে যে মিরাক্কেল বলে যদি কোনো কিছু থাকে তাহলে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, রাজীবের শ্বাসনালী সহ শরীরের ৮৭% ও তার স্ত্রীর ২০% দগ্ধ হয়েছে। রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, তার অবস্থাও সংকটাপন্ন। লাইফ সাপোর্টে আছে, তার সে আশঙ্কা মুক্ত কিছুতেই নেই, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার স্ত্রী আছে মোটামুটি 18% বার্ন, তবু আমি বলবো না যে একদম আশঙ্কা মুক্ত। তো ভদ্রমহিলা এসডিউতে আছে আর ও আছে আইসিইউতে। ডাক্তার রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক, আর তার স্ত্রী ডাক্তার অনুসুয়া ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর এবার সরিয়ে দেওয়া হচ্ছে হাসপাতাল পরিচালককেও। তার অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব। এদিকে ডিজির পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী এড়িয়ে যান। পরে তিনি দাবি করেন, করোনা মোকাবিলায় সফল মন্ত্রণালয়। তোলপাড় স্বাস্থ্য খাত, নানা অভিযোগের মুখে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। বুধবার সারাদিন মন্ত্রণালয়ের আলোচনায় কে হচ্ছেন নতুন মহাপরিচালক। গ্রেড 1-এর পদ হওয়ায় এটি মন্ত্রণালয় নির্ধারণ করে না। এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়। কে নিয়োগ হবে না হবে আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নাই। এইটা আসলে প্রসেসটা জনপ্রশাসন থেকেই হবে, কারণ এটা তো অনেক বড় পদ। এর নিচের পদগুলো আমাদের মিনিস্ট্রি করে। পরে এ বিষয়ে মন্ত্রী কথা বলেন গণমাধ্যমে। অধিদপ্তরের পাশাপাশি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে নানা সমালোচনা থাকলেও করোনাকালে দেশে মৃত্যুর হার কম থাকাকে বড় সাফল্য বলে দাবি করেন তিনি। ভালো করেছে কিনা সেটা সাংবাদিক ভাইরা তো ভালো বুঝতে পারেন। আপনার পরীক্ষায় কত নাম্বার পেলেন এইটার উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি? যে আমাদের মৃত্যুর হার 1.5%। এটা হলো সবচেয়ে বড় নাম্বার।
যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক। তবে এই সময় তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারে রেখেই সরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। বিশেষজ্ঞরা বলছেন তার সরে যাওয়া ছিল অবধারিত, তবে কেবল পদত্যাগ কোনো সমাধান হতে পারে না। রাশেদ লিমনের রিপোর্ট। পাহাড় সমান অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 2016 সালে অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। করোনা সময়ে এসে মানহীন পিপিএ, নকল N95 মাস্ক নিয়ে বিতর্ক, চিকিৎসকদের প্রতি অবহেলা, ডাক্তার নার্সদের নিম্নমানের থাকা খাওয়ার ব্যবস্থা, অভিযোগ আছে টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রে অনিয়মের। এসব নিয়ে প্রতিবাদ করায় একাধিক কর্মকর্তাকে বদলি, শুরু থেকে কেবল IEDCR এর একার হাতেই করোনার টেস্টের ভার ন্যস্ত, সময় মতো পর্যাপ্ত নমুনা সংগ্রহ ও কন্ট্রাক্ট ট্রেসিং এবং আইসোলেশন সেন্টার নিশ্চিতে ব্যর্থতা, হাসপাতালের শয্যা, অক্সিজেন সিলিন্ডার এবং ICU নিয়ে ভুল তথ্য দেয়া, সব মিলিয়ে একের পর এক অভিযোগ জমে পাহাড়ের রূপ ধারণ করে। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। করোনা পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস, পিপি, সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই করোনা পরীক্ষার অনুমতি দেয়া, রিজেন্টের সঙ্গে করোনার চুক্তি সই, শাহেদের অপকর্মের কথা জেনেও চুপ থাকা, আবার এ নিয়ে মন্ত্রণালয়ের দিকে অভিযোগ তুলে তোপের মুখে পড়েন তিনি। আর এতেই প্রকাশ্যে আসে করোনা নিয়ে মন্ত্রণালয় আর অধিদপ্তরের কাজের সমন্বয়হীনতা। জেকেজি কাণ্ডে অধিদপ্তরের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। একের পর এক অভিযোগ জমা পড়লেও এসব ক্ষেত্রে ব্যবস্থা নিতে ডিজি ছিলেন নীরব। স্বাস্থ্য খাতের সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তারই সময়কালে 14টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দুদক। এসবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা আমলে নেননি তিনি। এরই মধ্যে অভিযোগ উঠেছে এসব অনিয়ম তদন্তে দুদককে অসহযোগিতার। বলতে গেলে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে হযবরলার অবস্থায় রেখেই পদত্যাগ করতে বাধ্য হন মহাপরিচালক। বিশেষজ্ঞরা বলছেন এই করোনাকালে স্বাস্থ্য খাতের যে বেহাল দশা সামনে এসেছে তাতে মহাপরিচালকের বিদায়টা যেন অবধারিত ছিল। করোনা নিয়ন্ত্রণে কার্যকরী কোনো ব্যবস্থা না নিতে পারা, এগুলো সব মিলিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে তার এখন দুটো বিকল্প ছিল, যে হয় তিনি পদত্যাগ করবেন অথবা তাকে সরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র একজন আপনার মহাপরিচালক, একজন সচিব বদলি করে বা পদত্যাগের মধ্যে দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন সম্ভব নয়। 2019 সালের এপ্রিলে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। এর আগে তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের পেছনে সরকার খরচ করছে শত শত কোটি টাকা, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই 2 শতাধিক হাসপাতালে এই মুহূর্তে রোগী আছে মাত্র 4,500। শত কোটি টাকা খরচ করে নির্মাণ করা ফিল্ড হাসপাতালগুলোতেও রোগী নেই বললেই চলে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়ে আসছে। চিকিৎসার নামে সরকারের কাছ থেকে অধিদপ্তর ও মন্ত্রণালয় নানাভাবে শত শত কোটি টাকা বরাদ্দ নিলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যায় রাজধানীতে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে 2013 শয্যা বিশিষ্ট একটি ফিল্ড আইসোলেশন সেন্টার নির্মাণ করা হলেও সেখানে বর্তমানে রোগী আছেন মাত্র 17 জন, অথচ সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ রয়েছে 550-রও বেশি। একইভাবে ঢাকা মেডিকেলের কোভিড ইউনিট, মুগদা ও শেখ রাসেল সহ বেশিরভাগ হাসপাতালের পেছনে প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় হলেও সেসব জায়গায় সক্ষমতার অর্ধেক শয্যায় ফাঁকা। এছাড়া বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষিত হলি ফ্যামিলিতে সরকারিভাবে প্রতি মাসে প্রায় 7 কোটি টাকা খরচ হলেও সেখানে রোগী ভর্তি আছে মাত্র 143 জন। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর করোনার নামে ব্যবসা করছে বলেই মানুষ সেবা পাচ্ছে না। টাকা খরচ হচ্ছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বেশি টাকা খরচ করার কথা ছিল টেস্ট কেনার পিছনে। অনেক বেশি কস্ট দিয়ে, যেরকম বসুন্ধরা
ফিল্ড হাসপাতাল হয়েছে। আয়োজন অনেক বড়, কিন্তু সেবাটা অনেক ছোট হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনা চিকিৎসার জন্য দেশে এই মুহূর্তে মোট শয্যা রয়েছে মাত্র 15,468টি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2751 জনে। প্রায় 13,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,744 জন। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের 137তম দিনে পা রাখলো বাংলাদেশ। আজও মারা গেছে 42 জন। আমরা প্রথমে জানাবো শেষ 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে 12,050 জনের, যেখানে আক্রান্ত হয়েছেন 2,744 জন এবং মারা গেছেন 42 জন। মোট মৃত্যুর সংখ্যা 2,751 এবং সুস্থ হয়েছেন 1,805 জন। যদিও সুস্থতার হার কয়েকদিন থেকে আমরা খুব কম দেখছি, সব মিলে 1.25 লাখ এখন পর্যন্ত সুস্থ হয়েছে। আমরা যদি এরপরে আপনাকে জানাতে চাই রেখাচিত্রের মাধ্যমে বাংলাদেশের সংক্রমণের ঊর্ধ্বগতি। আমরা দেখেছি যে 8 মার্চ বাংলাদেশ প্রথম আক্রান্ত হয়েছিল করোনায়, এরপরে 2 জুনে এসে সেটি 50,000 ছাড়িয়েছে। এর মাত্র 16 দিনের মাথায় 18 জুন এসে 1 লাখ ছাড়িয়েছে। 18 জুন থেকে 2 জুলাইয়ের মাঝে আমরা দেখেছি আরও 50,000। তার মানে প্রতি 15 কিংবা 16 দিনে আমরা দেখছি 50,000 করে ছাড়িয়ে যাচ্ছে এবং 2 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত এই 20 দিনে আমরা দেখছি যে আরও 63,000 আসলে বেড়েছে। 42 জন মারা গেছে, এর মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। এর মধ্যে 11 থেকে 40 বছর পর্যন্ত 5 জন, 41 থেকে 50 বছর পর্যন্ত 3 জন, 51 থেকে 60 বছর পর্যন্ত 11 জন এবং 61 থেকে 70 বছর পর্যন্ত 14 জন। 51 থেকে 70 বছর পর্যন্ত আমরা সবসময় দেখি যে মৃত্যুর হারটা বেশি এবং এবারও সেটি 25 জন। সারা বিশ্বে মৃতের হারের দিক থেকে সব থেকে শীর্ষে কারা আছেন? যুক্তরাষ্ট্র আছে শীর্ষে, তারপরে ব্রাজিল, তারপরে যুক্তরাজ্য, মেক্সিকো, তারপরে ইতালি। এই 5টি দেশে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মোট মৃত্যু 6,19,605 এবং এর মধ্যে শীর্ষ 5টি দেশে এই মৃত্যু 3,47,445 জন। স্বাস্থ্য বুলেটিনে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চললেই একটি সুস্থ বাংলাদেশ গড়া সম্ভব। তো এই ছিল এখানকার সবশেষ। সুনামগঞ্জে 3য় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে 11টি উপজেলা ও 4টি পৌরসভার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। পরপর 3বারের বন্যায় সুনামগঞ্জের মানুষ অবর্ণনীয় দুর্গতির মধ্যে পড়েছেন। নদীর পানি হাওর উপচে জনপদে প্রবেশ করায় কর্মহীন হয়ে পড়েছেন হাওরবাসী। সুনামগঞ্জ পৌর এলাকার 80% মানুষ সহ জেলার 11টি উপজেলা এবং 4টি পৌরসভার নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। মাঝে মাঝে সাঁতরাই আনতে পারি, কিন্তু এই ব্যবস্থা নাই যে সাঁতরাই গেলাম। গাড়িগুলো তো অবশ্যই চলাফেরা করা যাচ্ছে না, মানুষে কাজকর্মও যাইতে পারতেছে না। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না, অনাহারে মরতেছি। এমন দুর্গতিতে সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জ জেলাকে দুর্গত অঞ্চল ঘোষণা করার জন্য আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। 312টি আশ্রয়কেন্দ্র খোলা সহ বানভাসী মানুষের জন্য বিভিন্ন সহযোগিতার কথা শোনালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। 1,59,000 পরিবারের মাঝে 10 কেজি হারে বিশেষ বিজিএফ কার্যক্রম বিতরণ শুরু করেছি। জেলা সদরের সঙ্গে ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্বরপুর ও জামালগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 1 মাসের মধ্যে 3বারের বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সুনামগঞ্জবাসী। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জের পৌর এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। নাটোরে প্রেমের ফাঁদে জিম্মি করে টাকা হাতিয়ে নিত প্রতারক চক্র। নারী সদস্য সহ গ্রেফতার 5, 1 লাখ টাকা উদ্ধার। দেশ তো বটেই, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উদ্বাস্তু হওয়া মানুষের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত হয়েছে কক্সবাজারে। শুধু আবাস নয়, এখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও আর্থিক সচ্ছলতা আনতেও কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রাথমিকভাবে 600 পরিবার ঠাঁই পাবেন সুদৃশ্য অ্যাপার্টমেন্ট ভবনে। আগামীকাল প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়।
কক্সবাজার সদরের এয়ারপোর্ট সংলগ্ন কুতুবদিয়া পাড়া ১৯৯১ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিটেমাটি হারানো মানুষদের বসবাস এখানে। দুর্যোগ থেকে বাঁচতে জায়গাটিতে আশ্রয় নিলেও দুর্ভোগ এখনও নিত্যসঙ্গী এসব মানুষের। নবনির্মিত আশ্রয়ন প্রকল্পে নিজেদের স্থায়ী ঠাঁই হওয়ার খবরে নতুন স্বপ্ন দেখছেন বাস্তুহারা ভুক্তভোগীরা। আমরা ফানির মাঝে বসবাস করতেছি, ওখানে গেলে আমাদের একটু সুবিধা হবে। ওখানে স্কুল আছে, রাস্তাঘাট আছে, বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো। সদরের খুরুশকুল মৌজায় বাঁকখালী নদীর কোল ঘেঁষে ১,৮০০ কোটি টাকা ব্যয়ে ২৫৩ একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ন প্রকল্প গড়ে তুলেছে সরকার, যেখানে ৫ তলা বিশিষ্ট ১৯টি ভবন এখন প্রস্তুত। প্রথম ভাগে ৬০০ পরিবার এবং পরবর্তীতে ১৩৯টি ভবন নির্মিত হলে এখানে বাস করবেন ৪,৫০০-এর বেশি পরিবার। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা অত্যন্ত লো লাইং একটা এলাকা ছিল, যেটাকে উপরে করা হয়েছে। ফ্লাড প্লেইনের যে একটা রিসার্চ, সেই রিসার্চটা এখানে করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকের দাবি, স্থায়ী নিবাসের পাশাপাশি টেকসই কর্মসংস্থান হবে এখানকার বাসিন্দাদের, বাড়বে পর্যটকদের আনাগোনাও। ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে মৎস্য ধরা এবং কাজ করে খেতে পারে, বিক্রি করতে পারে, শুটকি তৈরি করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, সুতরাং পর্যটন নগরীকে কিন্তু এটা বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে এটা রিপ্রেজেন্ট করবে। ৫ তলা বিশিষ্ট প্রত্যেকটি ভবনে বাস করবেন ৩২টি পরিবার। থাকছে উপাসনালয়, স্কুল সহ অন্যান্য আধুনিক নাগরিক সুবিধাও। প্রকৃতির কোনো ক্ষতি না করেই বছরের পর বছর ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। দাতা সংস্থাগুলোর অর্থায়নের দিকে না তাকিয়ে থেকে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জলবায়ু বাস্তুচ্যুত নিরাশ্রয় মানুষের স্থায়ী আবাস প্রতিষ্ঠায় এটি বিশ্বে অনন্য নজির, দাবি নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, খুরুশকুল, কক্সবাজার। রংপুরে পারিবারিক কলহের জের ধরে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেফতার দাবিতে রংপুর গঙ্গাচড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন এলাকাবাসী। পুলিশ জানায়, গত রাতে গঙ্গাচড়া উপজেলার কিসামত হাবু গ্রামে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রিভা বেগমের হাতে বিদ্যুতের তার পেঁচিয়ে শক দেয় স্বামী রবিউল ইসলাম রবি। এতে দগ্ধ হন স্ত্রী রিপা বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় আজ বিকেলে রিপার লাশ নিয়ে রংপুর গঙ্গাচড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। আমার বোনকে বৈদ্যুতিক তার পেঁচায় মারা হলো, এখন পর্যন্ত আসামি কিভাবে ঘুরে বেড়ায়। বের হয়ে দেখি আমার আম্মু নাকি কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে, আর তার হাতে এভাবে কারেন্ট পেঁচানো ছিল। তো আমার সন্দেহ যে আমার মা খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে, তো আমি আর বিচার চাই। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, তার মানে এই নয় তাকে বৈদ্যুতিক তার দিয়ে মারতে হবে। আমরা এটা সঠিক বিচার চাই। পোস্টমর্টম রিপোর্টের পর এটা তদন্ত দিন আছে, যদি তদন্ত প্রক্রিয়ায় যদি সেখানে কোনো জড়িত পাওয়া যায়, সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। নাটোরে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের নারী সদস্য সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 1 লাখ টাকা। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, 14 জুলাই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন মিজানুর রহমান নামে নাটোরের এক ইলেকট্রনিক ব্যবসায়ী। পথে সিরাজগঞ্জে যাত্রা বিরতি দিলে খাবার হোটেলে একই বাসের যাত্রী শরীফা আক্তার সাথীর সঙ্গে পরিচয় হয়। প্রেমের ফাঁদে ফেলে পরদিন সন্ধ্যায় মুঠোফোনে তাকে নাটোর সদরের একটি বাড়িতে নিয়ে জিম্মি করে সাথী ও তার সহযোগীরা। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে 2,10,000 টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। এ ঘটনায় 21শে জুলাই নাটোর সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে গতরাতে ফুলেশ্বর এলাকা থেকে অভিযুক্ত সাথীসহ তার 5 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। বগুড়া থেকে সবজি বোঝাই একটি ট্রাক থেকে 10টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 3 জনকে আটক করা হয়েছে। বিকেলে কাহালুর ভাগদুবরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এপিবিএন 4-এর ব্যাটালিয়ন কমান্ডার জয়মাল আবেদিন জানান, নওগাঁর সীমান্তবর্তী বদলগাছি থেকে অস্ত্র, গুলি ও মাদক নিয়ে একটি সবজি বোঝাই ট্রাক
ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে এমন খবরে কাহালুর ভাগদুবরা এলাকায় সড়কে অবস্থান নেয় তারা। এ সময় সবজি বোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে 10টি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি এবং 136 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাকটির চালক ও হেলপার সহ 3 জনকে। উদ্ধারকৃত পিস্তলগুলো পাকিস্তান ও তুরস্কের তৈরি। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভারত থেকে অস্ত্রগুলি চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা পুলিশের। যখন সার্চ করি তখন দেখি যে এই গাড়িতে সবজির উপরে ফাঁকে ফেন্সিডিল 136 বোতল ফেন্সিডিল আছে এবং 10টি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি সহ তারা যাচ্ছে। জনি সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি, জানতে পারছি যে সে অস্ত্র এবং মাদক ব্যবসায়ী এবং তার ধরার জন্য আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছি। ভোলার চর ফ্যাশনে প্রচণ্ড ঝড়ে ঘর চাপা পড়ে মা ছেলে সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় গত রাতে উপজেলার চরকচ্চপিয়া গ্রামে নিজ বাড়িতে 2 ছেলে নিয়ে ঘুমাচ্ছিলেন মা রিঙ্কু বেগম। এ সময় আকস্মিক ঝড়ে ঘরটি দুমড়ে মুচড়ে যায় এবং চাপা পড়ে ঘটনাস্থলেই ছেলে জোনায়েদ ও তানজিদ সহ 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। স্ত্রী সন্তানকে হারিয়ে কৃষক হানিফ শোকে বিহ্বল হয়ে পড়েছেন। নিহতের পরিবারের হাতে 50,000 টাকা ও গৃহ নির্মাণ সামগ্রী তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। ঝড়ে ওই এলাকার বেশ কিছু গাছপালা ভেঙে পড়ে। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার থেকে বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ, গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, এবার সরিয়ে দেওয়া হচ্ছে পরিচালককেও। করোনায় নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রীর, দেশে একদিনে আরও 42 জনের মৃত্যু। সুনামগঞ্জে 3য় দফা বন্যায় ডুবে গেছে নিম্নাঞ্চল, দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতির আরও অবনতি, পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত। জলবায়ু উদ্বাস্তু পরিবারের জন্য কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধনকাল। 1001 টাকা নামমাত্র মূল্যে 600 পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।